নমস্কার। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গার সবকটি ঘটনার প্রতি নজর রাখেন এবং ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা চান এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো জানার চেষ্টা করেন, তারা অনেকেই জেনে গেছেন যে আজ বা গত 2 দিন ধরে বড়জলার একটি ঘটনাকে কেন্দ্র করে, বড়জলা বিধানসভা এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চলছে। কে কিভাবে তাকে ম্যানেজ করবে সে চেষ্টা চলছে। আমি এই কারণে বলছি যে প্রচারের আলোয় বিষয়টি নিয়ে এসেছেন সিপিআইএম নেতৃত্ব, সিপিআইএম দলের বিধায়ক। তার পাশাপাশি থানায় এফআইআর করা হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছিল। তার সঙ্গে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে উপস্থাপন করে বলা হয়েছিল, বোমা বিস্ফোরণের অভিযোগ সেখানে তোলা হয়েছিল, বোমা নিক্ষেপের অভিযোগ তোলা হয়েছিল সিপিআইএম শিবিরের তরফে। এবং আজ এই বিষয়গুলো সম্পর্কে কথা বলছিলেন বিজেপির লোকজন। আমি এই কারণে বলছি বিজেপির লোকজন, এই কারণে বলছি তারা প্রথমে বিষয়টি সংবাদ মাধ্যমের গোচরে নেওয়ার চেষ্টা করেছে। তারা দাবি করেছে যে সেটা বোমা নয়। পরবর্তী সময় তাকে প্রতিষ্ঠিত করেছে কিংবা বিষয়গুলো উপস্থাপন করেছেন বড়জলার প্রাক্তন বিধায়ক, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিলীপ কুমার দাস। তিনি তার মতন করে বিষয়টি উপস্থাপন করেছেন সাংবাদিক সম্মেলনে মণ্ডল কার্যালয়ে বসে। এবং মণ্ডল কার্যালয়ে বসে বা বিজেপির অফিসে বসে বিষয়গুলো উপস্থাপন করে বলা হয়েছে এগুলো পটকা বা বোমা নয়, বোমা নিক্ষেপ করা হয়নি। কিন্তু যখন তারা গেছেন সেখানে, যে বাড়িতে গেছেন বা যার বাড়িতে ঘটনা ঘটেছে, তখন যখন গেছেন তখন অনেকজনকে নিয়ে যখন গেছেন, গৃহকর্তার পাল্টা কিছু বলার মতন সেভাবে নাকি কথা বলতে পারছেন না। কেন সেটা নাও অন্য ব্যাখ্যা। এখন বিষয়টা হলো এই যে এটা কি বোমা না পটকা তার নির্ধারণ কে করবে? আপনি একজন সুস্থ মস্তিষ্কের নাগরিক হিসাবে, সুস্থ নাগরিক হিসাবে এবং অবশ্যই আপনি এই দেশের নাগরিক হিসাবে অবশ্যই বলবেন যে তার দেখার দায়িত্ব, তার মনিটরিং করা, গবেষণা করা এবং এই সম্পর্কে সুস্পষ্ট সঠিক তথ্য দেওয়ার মালিক ফরেনসিক টিম। নিশ্চয়ই তার জন্য আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, আলাদা বিভাগ রয়েছে, তারা বিষয়গুলো দেখবেন, বলবেন। এখন রাজনৈতিক দলের যিনি আছেন তিনি সেটা বোমা বলবেন, সেটাও এক পক্ষ বক্তব্য হতে পারে, আবার কখনো বাজি পটকা বলবেন, সেটাও বলতে পারে। কিন্তু প্রকৃত তথ্য কে দেবে? ফরেনসিক টিম দেবেন। সেখানে ফরেনসিক টিমের কি গবেষণা, ফরেনসিক টিমের কি বিষয় এলো, তদন্তে কি বেরিয়ে এসেছিল, সেইগুলো কাজগুলো কে করবে, অথরিটি কে? সেটা হচ্ছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন। এখন রাজনৈতিক দলের নেতারা অনেক কিছু বলতে পারেন। তারা ইসরোর গবেষণা থেকে শুরু করে চা দোয়ানের আলাপ পর্যন্ত তারা বলতে পারেন, মাইকে দাঁড়িয়ে বলতে পারেন। কারণ তাদের ডিগ্রির সঙ্গে কোনো কথা মানানসই কিনা সেটা যাচাই করা আপনার যেমন কোনো অধিকার নেই, এবং তারা যাচাই করে যে বলতে হবে সেটারও কোনো বিষয় নেই, কোনো বাধ্যবাধকতা নেই। ভারতের নির্বাচন কমিশন কিংবা ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন, নির্বাচন দপ্তর তার জন্য কোনো গাইডলাইন তৈরি করে দেয়নি যে এই নেতাদের এই ডিগ্রি থাকলেই এই কথাগুলো বলতে পারবেন বা এই নেতারা সব কথা বলতে পারেন। তারা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে বলতে পারেন যে প্রথমবারের মতন এনএসি বৈঠক হয়েছে। তারা বলতে পারেন ত্রিপুরা সবকিছু প্রথম হয়েছে। তারা বলতে পারেন যে বিগত সরকারের সময় কিছুই হয়নি। এগুলো রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক বক্তব্য, তারা বলতেই পারেন। এখন প্রশ্ন হলো এই বড়জলার ঘটনা নিয়ে সেটা কি বাজি না পটকা, আমরা কার কথা ধরব? আমি আপনাদের কাছে সেই প্রশ্নটা উপস্থাপন করলাম। এবং বিজেপির তারা বলছে সেটা পটকা, আবার সিপিএম এর তারা বলছে বোমা নিক্ষেপ করা হয়েছে। এবং যে জায়গার ঘটনাটা দৃশ্য সেটা যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক দেখলে বলতে পারবেন যদি সেটা পটকা হয়ে থাকে, বাজি হয়ে থাকে, তাহলে এমন বাজি কি ত্রিপুরায় বিক্রি হয়? তাহলে প্রশাসনের লোকজন কোথায়? শাসকের লোকজন কোথায়? বিজেপির লোকজন কোথায়? কারণ তাদেরও তো ক্ষতি হতে পারে। এই ধরনের বাজি পটকা যদি ফাটানো হয় তাহলে সেই বিজেপি নেতার বাড়িতে গিয়েও তো ক্ষতি হতে পারে। এবং সাধারণত এই বাজি যদি এই পদ্ধতি তৈরি করতে পারে, এই পরিস্থিতি তৈরি করতে পারে, তাহলে যে কোনো মানুষের জীবনহানি ঘটাতে পারে। সেটা তো আরো বেশি ভয়াবহতার রূপ নিতে পারে। আজ বিজেপি এবং ডাক্তার দিলীপ কুমার দাস প্রমাণ করে দিয়েছেন তার রাজনৈতিক দল পরিচালিত সরকারের আমলে বিপজ্জনক বস্তু বিক্রি হয় ওপেন, খোলামেলা, মুক্ত বাজারে, তার কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে বিজেপির বড়জলা মণ্ডল কি তা প্রমাণ করে দিয়েছেন? এই কথাগুলো বললে অনেকেই বলবেন শুরু হয়ে গেছে সিপিএম এর দালালি করা। আর সিপিএম নেতৃত্ব যখন বলছেন বিষয়গুলো, তখন বিজেপি তার পাল্টা জবাব দিয়েছে। আমরা শুধু প্রশ্নগুলো উপস্থাপন করেছি। এই কারণে আমি শুরুতেই বলছি সুস্থ মস্তিষ্কের নাগরিককে বোঝানো
যতটা সহজ এবং তার বিপরীতে নাগরিকদের বোঝানো ততটা কঠিন। তাদের কাছে দুটো শব্দ আছে, এক আপনি দালালি করছেন, আর স্টুডিও বসে দালালি করছে সিপিআইএম, সেখানে সিপিআইএম এর দালাল চ্যানেল PB24, এ কয়েকটি প্রশ্ন তুললেই সেখানে থাকে। আমরা প্রশ্নগুলো এই কারণে করছি যেহেতু রাজ্যের একজন গুণী চিকিৎসক তিনি কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল, এমনকি তিপ্রামথা থেকে শুরু করে IPFT থেকে শুরু করে তার শত্রু মিত্র সব পক্ষের চিকিৎসা করিয়ে তিনি রাজ্যে খ্যাতি অর্জন করেছেন। এদিক থেকে ডাক্তার দিলীপ কুমার দাসের বক্তব্য নিয়ে উঠল প্রশ্ন যে তিনি চিকিৎসক হিসাবে গুণী, তার গুণ আছে, এ রাজ্যের আপামর মানুষ তার চিকিৎসা পরিষেবা গ্রহণ করে, তার কৃতিত্বের কথা জানিয়েছেন, তাতে তিনি সার্টিফিকেট পেয়েছেন আমজনতার। এখন প্রশ্ন হলো ফরেনসিক টিমের যে বক্তব্য রাখার কথা, সেই বক্তব্য বরজলা মণ্ডল কি করে রাখলো? আবার কেউ বলবেন বরজলা মণ্ডলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অফিস আছে, যে অফিস নিয়ে ইতিমধ্যে সংবাদ ভবনে বা সংবাদের অন্যতম শিরোনাম। আবার সেই বরজলা মণ্ডল বা তার কাছাকাছি জায়গায়, খুব সম্ভবত যদি আমি ভুল না করি, সেখানে ফরেনসিক ল্যাবের অন্যতম স্থান এবং সেখানে বা প্রধান কেন্দ্র। সুতরাং বরজলা মণ্ডল যদি সে ফরেনসিক টিমের দায়িত্বটা পালন করে, তাহলে এই জায়গায় প্রশ্ন তুললে কেউ বলবেন আপনি প্রশ্ন তুলেই যান। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। না বলছিলাম আমাদের দিলীপ স্যারের কথা বলছিলাম আর কি। স্যারকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, উনি আমাদের রাজ্যের সুনামধন্য চিকিৎসক, কিন্তু আজকে উনি মানে আমার কাছে সবচেয়ে বেশি অবাক করার বিষয় হলো উনি বাজিও চেনেন না, পক্ষও চেনেন না। আর ফরেনসিক ল্যাব যেটা আপনি বললেন, এটা তো ঠিকই তো, কারণ কোনো একটা ঘটনা ঘটলে পরে ফরেনসিক ল্যাবের রিপোর্ট অনুযায়ী কিন্তু ডাক্তার অফিসার কথাটা বলেন আর কি, যে মানে সংবাদ মাধ্যম হোক বা জনসমক্ষে এই কথাগুলি বলেন। তো স্যারকে আমি বলবো যে স্যার আপনি কেন এই ভুলভাল তথ্য দিচ্ছেন? বাজিয়ে বোঝেন না আপনি, পক্ষও বোঝেন না। আর বরজলা কেন? রাজ্যের বিভিন্ন জায়গাতেই তো এগুলি হচ্ছে, এটা আজকে নতুন কিছু না, বা কালকে রাতে যেটা ঘটলো এটা নতুন কিছু না। তো সুতরাং এটাও ভাবার বিষয় যে আপনারা যেখানে সুদীপ সরকার এবং নয়ন সরকার, দুই বিধায়ক সেখানে ছিলেন, পত্রিকা দেখার পরে আপনারা সেখানে গেলেন। পত্রিকা দেখার আগে আপনি তো বরজলার লোক এবং প্রাক্তন বিধায়ক, সে জায়গা থেকে আপনার শোনার কথা ছিল না এটা, যে আপনি জিনিসটা শুনেননি বা জানেন না বা দেখেননি। এটা দেখুন জানি এটা অগোছালো একটা ব্যাপার আর কি মনে হয় আপনার, এটাই বলার ছিল। এখন আমার প্রশ্ন হলো, বরজলা মণ্ডলের অন্তর্গত ফরেনসিক প্রধান কার্যালয় হতে পারে, বা হতে পারে সে অঞ্চলেই রয়েছে, সেটি যে প্রতিষ্ঠানটি রয়েছে, কিন্তু তার ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আরক্ষা প্রশাসনের, ফরেনসিক টিমের। সেটা সিপিএম এর বোমা বললে সেটা বোমা হয়ে যাবে, আর বিজেপি সেটা বাজি পটকা বললে বাজি পটকা হয়ে যাবে, তা নয়। তার জন্য ভারত সরকারের প্রতিষ্ঠান রয়েছে, ত্রিপুরা সরকারের প্রতিষ্ঠান রয়েছে, তাদের তরফে আপাতত কোনো বক্তব্য নেই। তাদের ফরেনসিক টিমের বক্তব্য যেন বরজলা মণ্ডল রাখল। আজ প্রশ্ন উঠেছে, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমি শুরুতেই বলছি, যারা সুস্থ মস্তিষ্কের নাগরিক, সচেতন নাগরিক, শিক্ষিত, উচ্চশিক্ষিত, বুঝেন, জানেন, বুঝার চেষ্টা করেন, তারা বিষয়টি ভাববেন। সেখানে যদি বরজলা মণ্ডল বলে তাকে দাবি করে থাকে, তাহলে তাদের যুক্তি কি? নিশ্চয়ই ফরেনসিক টিমের। তাহলে ফরেনসিক টিম কেন চুপ রইল? আর বিজেপি যদি সেটাকে প্রমাণ করতে চায়, এস্টাবলিশ করতে চায়, ডাক্তারবাবু যদি এই অনুষ্ঠান শুনে থাকে, নিশ্চয়ই তিনি উপলব্ধি করতে পারবেন। তাহলে তো ফরেনসিক টিম সেখানে গিয়ে সবকিছু দেখাবে, তারাই সে কিছু বলবে। তাহলে মণ্ডল কি ফরেনসিক টিমের দায়িত্ব নিয়েছেন, ফরেনসিক ল্যাবের দায়িত্ব নিয়েছেন, ফরেনসিক ইনস্টিটিউশনের দায়িত্ব নিয়েছেন? সেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আমরা শুধু এই কারণে কথাগুলো বলছি, রাজ্যের বিভিন্ন জায়গায় আমি জানি সিপিআইএম সেখানে গেছে, ধরে নিক সেখানে রাজনীতি করতে গেছেন, বিরোধী দলনেতা সেখানে গেছেন, তিনি রাজনীতি করতে গেছেন, তারা রাজনৈতিক লোকজন, এবং বিজেপির মণ্ডল যে যুক্তি দেখিয়েছে, বক্তব্য রেখেছে, সেটাও তাদের রাজনৈতিক অবস্থানগত দিক। এখন প্রশ্ন হলো, যে দৃশ্যটা দেখছেন সেখানে যদি তার ক্ষমতা বাজির হয়ে থাকে, তাহলে সেটাও তো বিপজ্জনক। এই ধরনের বাজি বিক্রি হয়, তাহলে প্রশাসন কোথায়? ডাক্তার দিলীপ কুমার দাসের প্রশাসন কোথায়? দলের পরিচালিত সরকারের আমলে আমলারা কোথায়? এই প্রশ্ন উঠতেই পারে। এই প্রশ্নটা ওঠাটি স্বাভাবিক।
এবং আজ যখন বিষয়টি উভয় দিক থেকে রাজনৈতিক তরজা কিংবা রাজনৈতিক বিষয়বস্তু হয়ে উঠেছে, তখন স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে যে কার কাজ কে করে। আমরা বিশ্বাস করি বিজেপির নেতৃত্ব যখন বলেন যে আগে নাকি প্রশাসনকে দাবা করে রেখেছিল কারা, শাসক দল সিপিআইএম, পার্টি অফিসকে তারা সরকারি অফিসকে তারা পার্টি অফিসে পরিণত করেছে, পার্টি অফিসে সরকারি অফিসের কাজকর্ম চলতো। বিজেপি নেতারা এখনো বলেন আমি তাকে সত্য ধরে নিলাম। তাহলে এখন ফরেন্সিক ল্যাবের কাজ কি বিজেপি বরজলা মণ্ডল করছে এবং এর দায়িত্ব কি বিজেপির প্রদেশ নেতৃত্ব ডাক্তার দিলীপ কুমার দাসকে দিয়েছেন? এই প্রশ্নটা স্বাভাবিক। এখন এই বিষয়গুলো নিয়ে আজ জোর চর্চা যখন চললো, আপনাদের সকলকে নিয়ে আমরা বিষয়টার আলোচনা করতে চাই। চলুন না আপনারাও আপনাদের মতন করে ব্যাখ্যা দিন। যদি এই অনুষ্ঠান শুনে থাকেন, কেউ আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে আপনারাও আপনাদের যুক্তি থাকলে অবশ্যই দেবেন। আমার যদি কথাতে ভুল থাকে অবশ্যই ধরিয়ে দেবেন। আপনি বলবেন এই মাধ্যম বলছে আপনাদের মন খুলে কথা বলার মাধ্যম। আমরা সরাসরি সেখানে যাওয়ার পর কি কি বিষয় উঠে এসেছে, জিতেন চৌধুরী বা কি বলছেন, দিলীপ কুমার দাসরাই বা কি বলছেন, তা অবশ্যই শুনবো, আপনাদের কথাও শুনবো। নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ, কুমারতে বলছিলাম। হ্যাঁ বলুন। প্রথম কথা হলো, যখন দিল্লিতে কয়েকটা এই প্রার্থী আছে মহিলা সংক্রান্ত ভোট নিয়ে বলছে, ওনাদের গাল নিয়ে মানে মানে মহিলাদের গালের মতন রাস্তা বানিয়ে দিবে। আর এটা আমাদের খুব বিষয়। উনি কে? দিলীপ কে জনগণের প্রতিনিধি ছিল, এখন তো নাই। তদন্ত করবে এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। বুম না আতসবাজি, ভয়ানক বিষয়। দিলীপ দাসকে কুয়ার দিলীপ দাস মানে পেনশন পাচ্ছে না বর্তমানে। উনি তো কোনো পাত্রবার না বা অ্যাসেম্বলিতে ঢুকারও কথা নেই। আমার কথা হলো যে আমাদের ডাক্তার মানে সাহেব কোথায়? আমাদের ত্রিপুরা রাজ্যের মানে 4 থেকে মানে বাংলাদেশের সীমান্ত বুম হচ্ছে নাকি এনে তদন্ত করবে, বা বুম বিস্ফোরক যারা আছে, ইন্ডিয়ান আর্মি আছে, উনি উনি ওই বিষয়ে যদি করা মানে তদন্তকারী সংস্থার মানে কোনো শিক্ষা অভিযোগ থাকে, উন্নয়ন না করবে, ভয়ঙ্কর বিষয়। মানে দেশের স্বার্থে বা রাজ্যের স্বার্থে এগুলি আমি বলছি। উনি ছিলেন প্রাক্তন ডাক্তার, কোন ডিপার্টমেন্টের ডাক্তার ছিলেন আমি জানি না, কিন্তু মানে রাজ্যের বা দেশের স্বার্থে ওনার কোনো ক্ষমতা নেই যে বুম হয়েছে, ব্রাশ না আতসবাজি হয়েছে। দিলীপ কুমার দাসের কোনো ক্ষমতা নেই। এগুলি বিভিন্ন এজেন্সি আছে, ফরেন্সিক ডিপার্টমেন্ট আছে, দেশের ধন্যবাদ। পুলিশের বম্ব স্কোয়াড টিম রয়েছে, পুলিশের তদন্তকারী টিম রয়েছে, পুলিশ সেই বিষয়গুলো খতিয়ে দেখে, পুলিশের আলাদা বিভাগ রয়েছে, তারা মাসের পর মাস বেতন পান। নিশ্চয়ই তাদের বেতন বরজলা মণ্ডলকে দেওয়া হয় না। আমরা শুধু এই প্রশ্নগুলো উত্থাপন করেছি, আপনারা অনেকে আপনাদের মতন করে ব্যাখ্যা দেবেন। আমাদের প্রশ্ন হলো যে তদন্তের কাজ পুলিশ টিমের করার কথা, ফরেন্সিক টিম, বম্ব স্কোয়াড টিমের করার কথা, সেদিক থেকে কার্যত কে করছে? রাজনৈতিক কথা হোক, রাজনৈতিক কথা আলাদা, রাজনৈতিক বক্তব্য আলাদা, একজন সাধারণ মানুষ হিসাবে সেই প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই শাসক দলকে দিতে হবে, কারণ তাদের দায়বদ্ধতা বেশি রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটলো, আমরা যা দেখলাম ক্যামেরার মাধ্যমে এবং আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এবং শুনতে পারলাম, এবং মাননীয় দিলীপ দাস প্রাক্তন বিধায়ক, উনি আমরা জানতাম উনি একজন ডাক্তার, তবে জানি না বিজেপি সরকার হওয়ার পরে ফরেন্সিক টিম কি করে হয়ে গেল। তাই নিয়ে অগ্রিম বলতে পারে ফরেন্সিক টিমের ফরেন্সিক রিপোর্ট বাড়িতে পারে তা কি আতসবাজি না বুম নাকি আগ্নেয়াস্ত্র, কিন্তু দিলীপ দাস
প্রথম থেকে এই সন্ত্রাসীরা আড়াল করার জন্য এখানে বাজি প্রশংসা গাইয়া গেল বা ফরেন্সিক টিমের রিপোর্টটা আগে করে দিল। যেমন আমরা দেখি এখন বর্তমান ডিজিপির মন্ত্রী মিনিস্টাররা পিওনের কাজগুলা করে, যেমন অফার আগে আইতো পোস্ট অফিসের মাধ্যমে পিওনরা বাড়িতে দিত, এখন আমরা মন্ত্রীরা দেখি সিভিলরা পোস্ট অফিসে না দিয়া নিজের হাতে অফার মানুষের হাতে দেয়। তো সেই পিওনের কাজটা মন্ত্রী মহোদয় করতেছে, আর ফরেন্সিক রিপোর্টের কাজটা এখন মাননীয় দিলীপ দাসের হাতে কি দিত মাননীয় মুখ্যমন্ত্রী। তা জানার জন্য আপনাদের মাধ্যমে আমরা দিলীপ দাসের এই প্রশ্নটাই করতে চাই যে কতদিন হয়েছে তাই এই ফরেন্সিক টিমে ঢুকছে, এতটুকু সম্বন্ধে আমরা জানানোর লেগে শুধু আপনাদের মাধ্যমে অতটুকু অনুরোধ করবো জানিয়ে গেছে। এবং আপনাদের কাছে একটি কথা বলি, কোনো ঘটনার পর আগাম কথা বলা সেগুলো শাসক দলের একটা চরিত্র। আমি যদি ভুল না করি, সনটা ঠিক এই সময়ের মধ্যে মনে করতে পারছি না, তৎকালীন সময়ে সেই সময়ে ক্ষমতায় বামেরা, মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এডিসির প্রশাসনে বামেরা, এডিসির সিইএম রাধাচরণ দেববর্মা। জিরানিয়ার ব্লকের কাছাকাছি জায়গায় একটি ঘটনা ঘটেছিল, দুঃখজনক ঘটনা ঘটেছিল। তত্ত্বাজার প্রাণ যখন কেড়ে নিয়েছিল, তখন তৎকালীন সময়ে সেই সময়ের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সেই সময়ের এডিসির প্রধান বলতে পারি সিইএম রাধাচরণ দেববর্মা বলেছেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তৎকালীন সময়ে বিরোধীরা তাজ নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন জিরানিয়ার ব্লক এলাকার সেই সময়ের মানুষজন যে কোনো একটি ঘটনার তদন্তের আগেই কিভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তৎকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রী এডিসির প্রধান তথা সিইএম রাধাচরণ দেববর্মা তাকে দুর্ঘটনা বলে আখ্যায়িত করতে পারে। ঘটনাটা আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। সেই সময়ে একেবারে টেক নাম ছিল বলতে পারেন, ঘটনাটি সম্পর্কে অনেকেই অবগত ছিলেন। সেই সময়ে ঘটনাটি প্রত্যেকের কাছে পরিষ্কার ছিল, ঘটনাটি রবি লিটনের মৃত্যু। তখন দুর্ঘটনা বলেই শাসক দল তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছিল এবং সে সময় কোনো তদন্ত ছাড়াই তৎকালীন সময় বলেছিলেন সে সময়ের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং এডিসির সিইএম রাধাচরণ দেববর্মা বলেছিলেন যে সেটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। তখন বিরোধীরা প্রশ্ন তুলেছেন। আজ এই প্রশ্নটাই আবার নতুন করে ঘুরপাক খাচ্ছে যে তাকে যদি বোমা হয় তাকে পটকা বানানোর দায়িত্ব অবশ্যই দিলীপ দাসরা নিয়েছেন, কারণ তারা শাসকের দল, শাসক শিবিরের। নমস্কার, কি বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, কথা বলুন, লাইভে আছেন। আমি অনমনগর থেকে বলছি, ইন্দ্রনীল। হ্যাঁ, তপন সেনের বাড়িতে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক ঘটনা। এখানে দেখতে পাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বিধায়ক প্রাক্তন বিধায়ক ডক্টর দিলদার যে কথাটা বলেছে, ওনার বক্তব্যটা একদমই ঠিক না। উনি কিভাবে যে সেটা বাজি বা পটকা উঠেছে, তাহলে তো সবকিছু উনি বলছে, উনি কি তদন্ত করতে পারবে? পুলিশটা এখানে কোনো দরকারই নেই। এবং ওই সময় এই রবি লিটনের মৃত্যুর পরও ঠিক সেই প্রশ্ন উঠেছিল। তখন দুর্ঘটনা বলে তাকে প্রচার করে নেওয়া হয়েছিল। সরকার প্রধান, এডিসির প্রধান সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিক সম্মেলনে সে দাবি করেছিলেন। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন, উত্তর জানতে চেয়েছিলেন, তখন যে প্রশ্নগুলো উঠেছিল তখনও প্রশ্ন করেছিলেন। আমরা সে সাংবাদিক সম্মেলন হয়তো এই সময় আপনাদের কাছে তুলে ধরা সম্ভব নয়, কিন্তু আমরা এতটুকু বলি যে তখনও কিন্তু বিরোধীরা বলছিলেন যেটা কি করে সম্ভব, কি করে মানিক সরকার বলছেন, কি করে রাধাচরণ দেববর্মারা বলছেন। আজ তো প্রশ্ন কি করে ডাক্তার দিলীপ কুমার দাস বলছেন, মন্ডল নেতৃত্ব কি করে বলছেন। এই প্রশ্নটাই স্বাভাবিক। হয়তো আগামী দিনে আরো কয়েকটি জায়গায় যদি এ ধরনের অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, বিপজ্জনক ঘটনাগুলি ঘটে, তাহলে কখনো কখনো বোমা হয়ে যাবে পটকা, বাজি হতেই পারে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো পুলিশ কিছু বলছে না, ফরেন্সিক টিম কিছু বলছে না, টিম কিছু বলছে না, আরক্ষা প্রশাসনের টিম কিছু বলছে না, আরক্ষা প্রশাসনের কোনো বক্তব্য নেই, মন্ডল তাতে বক্তব্য দিয়েছে। আমি শুরুতেই বলছি, যারা রাজনীতি করেন তারা অনেক কিছু বলতে পারেন, কিন্তু কথা বলতে হয় তাদের যারা প্রশাসনের লোকজন আছেন, কারণ প্রশাসন সেখানে দায়বদ্ধ। আমরা কিছু দৃশ্য সরাসরি দেখি এবং সেখানকার কিছু কথা শুনি।
আপনি দেন স্পাইক গুলো দেন, এই ধরনের স্পাইক করছে চতুর্দিকে। আর এটা যেভাবে আছে দেখা যাচ্ছে যে টুকার মধ্যে ঢুকে এটা মানে তাদের মধ্যে একটা টেস্টও করছে বুঝতে যেটা ফাটে কিনা। মানে এইভাবে যদি কাউকে এরকম কোন ইন্টেনশন হয় তো ডিসপ্লের ভিতরে তো ভালো লাগবে কোনো লাগছে এদিকে আরে লাগ জ্ঞানী তো হয় না পরে তো লোকটা বিতু অর্থাৎ সে এটার ছুরা মারার আগেই যত ভাবতি মনে দুর্বল কিন্তু অস্ত্র দুনিয়া লেগেছে কটকাবাদ আমরা একদম তো ভিতরে ঢুকলে ওই লোক হয়েছে কোন লোকালে পরে এটা লোকালে চারটা বুথ মানে ইয়েতে বিনা প্রয়োজনা হয়েছে এইদিকে আমরা ওই এমএলএ সাহেব সহ আমরা প্রতিবারই এটাই তাদের অসুবিধা হয় এমএলএ সাহেবের যেবার আগে অসুস্থ কেউ এবারে মারা গেছে কিন্তু প্রতিনিয়মিত আইতেছে আমরাও বললাম তারা লগে দেখেন মন্ডল সভা তিনি এটা হয়েছে কালকে বিকেলে না খেলা বন্ধ সব হতো ন্যায় তো এর একটা ছিল নেতা কইছে না সভাপতি কইছে সভাপতি নেই আচ্ছা কয় দেখেন ইডি তো করে পার্টির ক্ষতি করে আমি হচ্ছি ঘোর আমার বাড়িটা যে গাছটি খন্ড বিখণ্ড করে এলো সবজি যে আপনারা মাস্টার প্ল্যান আসতে করছিল হেও গেছে আপনারা বিজেপি জেলা পশ্চিম জেলা সেক্রেটারিও গেছিল প্রেসিডেন্ট কি আমরা বুঝতে যাচ্ছে বিজেপি পার্টি ধ্বংস হয়ে যাবো বুঝেননি আমার বাড়িটা খন্ড করে হলাই দিলেন আপনারা আর ইহন কোন এই কথা ফালতু কথা বলেন নাই কেন তোর মধ্যে চেষ্টা শর্টটা পাল্টাইছে আগে হইলে কইতো নিজেরাই বোয়া বানাইতে গিয়ে ফাটছে যদি এটা বুঝতে পারতেছে না বুঝতে পারতেছে রাজনৈতিক মানে না হয় ভয় পাইতেছে। নমস্কার, কে বলছেন? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী না ডক্টর মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তকারী কারা হারাতে থাকে বলবো না সম্বন্ধে বলছি এসব তিক্ততা বা মানে পরবর্তীর কথা যেন সমাজ মাধ্যমে না বলে আমার তো প্রার্থীও দেওয়া হয়নি 2023 মানুষরা স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছু বললে আমরা সারা দেশ সারা রাজ্য করে লক্ষ্য করি ওনারা আছেন স্বরাষ্ট্র দপ্তর ওনাকে তো আরো দিয়েছিল উনি কোন ডাক্তার জানি না কিন্তু আমাদের যখন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার আছেন উনি ডেন্টিস্টের প্রফেসর আছেন খুব ভালো আছেন বাইক পাইনি নাই কিছু নাই দিলে মানে প্রোটোকল মানে করা যায় বললো ওটা আমার প্রশ্ন আমি ত্রিপুরার একজন নাগরিক বৈধতা হিসেবে বলছি দিলীপ দাস কে বললো যে তদন্তকারী বুম হয়েছে না কি হয়েছে আমি বলবো রেকর্ডিং করে রাখবেন আমি বলবো যে আমাদের ডাক্তার মানিক শাহ
PM চিফ মিনিস্টার অফ ত্রিপুরা, ওনাকে চেক করে দেন। উনি সাউথ মিনিস্টার বানাচ্ছেন 18 থেকে 23 পরে ব্রেক বাহিনী কম হয়েছে, মানে অনেক কিছু মানে যারা অন্যায় করে শাসক দল থেকেও অন্যায় করলে অ্যারেস্ট করেছেন, গ্রেপ্তার হয়েছে। উনি কোন ডাক্তার কে জানে, ভগবান জানে। জয় শ্রীরাম, রাখি। সাংবাদিক সম্মেলন করলো, করছে আমার বক্তব্য কাউন্টার দেওয়ার জন্য করছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি, হ্যাঁ বলুন। প্রায় বরজলার কাছাকাছি আর কি। বলছিলাম আজকে দিলীপ দাস যে উনি যে দেখলো ওটা বোমা না, এটা একটা ফটকা। উনি কি ডক্টরের ডিগ্রি ছেড়ে ফরেন্সিক কোন ডিপার্টমেন্টে কি চাকরি পেয়েছেন? গভর্নমেন্ট কি ডক্টর মানিক শাহ যে সরকার, ত্রিপুরা রাজ্যের মানিক শাহ যে উনি কি ওনার ডক্টরগিরি ছেড়ে দিয়ে উনি কি ওনাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে কি ভর্তি করেছেন? কিভাবে বললো এই কথাটা? আসলে এটা তো ওনার ইয়ে নেই, কি বলবো, এটা তো ইয়ে না। উনি কিভাবে বললো? উনি কি ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক? এটা দেখবে পুলিশ ডিপার্টমেন্ট, বোম স্কোয়াড, ওরা দেখবে। উনি কিভাবে বললো পটকা পটকা পটকা? ফাজলামিও একটা সীমা আছে। ডক্টরগিরি ছেড়ে এখন গিয়ে বলছে এই জায়গাতে গিয়ে পড়তো ওরা। নমস্কার। আমি ফার্স্ট করলাম থানাতে আমাদের এন্ট্রি করা উচিত। আমি জানি না আজকে 2টার পরে এন্ট্রি কিনা। কখন মানে একটা সময় তো হয়েছে আমাদের জিজ্ঞাসা করে করতে হয়েছে, কখন? আজকে অবস্থা নাই, যখন আমরা দুর্বল, আমার এলাকাতে অবস্থা নাই। মানুষ যখন তার মানে ইয়ে হয় তখন আর জিজ্ঞাসা করা না। আমার এলাকাতে এই ব্যবস্থাই নাই, অবস্থাই নেই। আমরা এটা করতে হইব, এটা তো তাদের সকালবেলা আয়া 1.5-2 যায় উপস্থিত থানা আরেকটা ভিতরে ডর দেয় কথা নাই। এবার দিনে আমরা 5 টাকা রইলো যেটা বাইক আয়া করে আয়া আমনে বুঝতেছে তখন ছিল। এবারে আমি দিলীপ দাস ডক্টর, আমি তো হ্যাঁ আমি তো ভিতরে তোমার বাড়ি পুলিশ শুনছি ফটকা মোটকা পুলিশে আমি সমস্ত ফটকা ফটকা না তো এটা জেনারেল জাতীয় থানা আমার সাত করে পাইছিল না দেখতে চলো বড় যাইব বের দিচ্ছে বড় উজ্জীবিত বড় দিকটা যাইব মনে পুরো বাড়ি যত লোক পুলাবান, আমি একলা আমার নিচে কেমন কেমন কত লোক আটক করে আইলো। ওরা বলতেছে তুমি এটা রাজনৈতিক ব্যাপার না, এটা তো আমরা সবচেয়ে ভালো কাজ করতেছি, আমরা এমন চাই না। তুমি তো সিপিএম এর একজন পদে আছো, আমি আর বেশি কতই বেশি দেখো 250 তো আমরা আইতেছি শুধু শুধুই তো পার্টির পেছনে আমি আর কি উত্তর দেবো তাই বলবে। ওদের একটা ছেলে ওইটাতে তখন যদি এমন কেউ যদি সন্দেহ হয় আমরা তো করবো বেশি না রাইট একটার পরে কি ঘটনা যে আমার কেউ সন্দেহ দেখছি না গেল ধর্ম আঙুলিতে দেখায় এমন মোটা, এমন এই যে মাথাটা, আবার এই দিকে উল্টা, এত বড় বড় স্প্রিং একদম মেশিন কাটা। এগুলা থানার থেকে যাইছে। আমি না ওসিরে জিগাইলাম থানা, রাত্রেবেলা ঘটনা সারা এলাকা কম্পিত হইল, আপনারা পুলিশ পাঠাইছেন অনেক সময় জিগাই ম্যানেজার স্যার আপনার তো ফোন করলে দিলে সময় যায় বিক্রম লোক আর বৃন্দাবন সময় তো ফোন করলে বিক্রম আর বৃন্দাবন সময় নেই। আমি তো আপনারা বুঝতেছি কালকে আর রাত্রের ঘটনা নটায় পুলিশ পাঠাইছেন, আমি তো আপনারা তখনটাই তো নিয়ে যাই।
গত পরশু রাতে সময় 12টার পরে, এটা নরসিংগড় এলাকা, এই এলাকার মধ্যে তপন আমাদের পার্টি কর্মী, তার বাড়িতে আগেও আক্রমণ হয়েছে। পরশুদিন রাতে যে আক্রমণটা হয়েছে, এইখানে বোমা নিক্ষেপ করেছে, এই দেওয়ালটা চিট ধরে গেছে, গোটা দেওয়ালটা। তো আমরা খবর পেয়ে এসছি। তো আমাদের সঙ্গে এখানে আছে এই এলাকার বিধায়ক সুদীপ সরকার, পার্শ্ববর্তী এলাকার বিধায়ক, কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার, এবং প্রাক্তন মন্ত্রী পার্টির নেতা প্রণব দেববর্মা, মোহনপুর মহকুমা কমিটির সম্পাদক এখানে উপস্থিত সুদীপ দেবনাথ, নূতননগর লোকালের সম্পাদক এখানে এসছে আমাদের সুজিত দেব। আমরা সবাই মিলে, অন্যরা আছেন এখানে, এলাকাবাসী আছেন। তার বাড়িতে আগে আক্রমণ, এবারে আবার আক্রমণ। যে আক্রমণ হয়েছে, গোটা এলাকা তটস্থ হয়, আতঙ্কিত হয়। তার মেয়েটি ক্লাস 9-10-এ পড়ে, মাধ্যমিক পরীক্ষার্থী। এবার মেয়েটি পাশের ঘরে ছিল, অসুস্থ হয়ে গেছে, ইএনটি ডাক্তার দেখাতে হচ্ছে তাকে, এখন কথা বলতে পারছে না। এরকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে, শক্তিশালী বোমা নিক্ষেপ করে গোটা এলাকাকে আতঙ্কিত করেছে। আমরা তার নিন্দা করি। আমরা নরসিংগড় এলাকার শান্তিপ্রিয় জনগণকে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। এবং সরকার এখানে আছে বলে মনে হয় না। পুলিশকে বারবার বলার পরেও সঙ্গে সঙ্গে আসেনি, পরে এসছে পুলিশ। এখন পর্যন্ত অপরাধী গ্রেপ্তারের কোনো আমাদের কাছে খবর নেই, করেনি একজনকেও গ্রেপ্তার। কি করে চলবে? এইভাবে মধ্যরাত্রে এসে যদি শান্তিপূর্ণ এলাকার মধ্যে বোমাবাজি করে, তারপরে পুলিশ একজনকেও গ্রেপ্তার করে না, তাহলে আইন শৃঙ্খলা আছে বলতে হবে? আইন শৃঙ্খলা নেই, ভেঙে পড়েছে। আমরা এই কথাটাই বারবার বলছি। কদিন আগে এরকম ঘটনা ঘটেছে, আমাদের পশ্চিম জেলাতে কয়েকটি ঘটনা ঘটেছে, খুদ শহরের মধ্যে ঘটেছে। সঞ্জীব সাহার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে, আরেকজনের বাড়িতেও করেছে। তো কোনো ক্ষেত্রেই অপরাধী গ্রেপ্তার হচ্ছে না। তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার প্রতি আমাদের আবেদন থাকবে যে আপনি আইনের শাসন কায়েম করুন। এইভাবে চলতে পারে না। এর প্রতিবাদ আমরা জানাই এবং রাজ্যে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক, এই দাবি করছি। আর জনগণকে আমরা অনুরোধ করব, আপনারা সোচ্চার হন আইন শৃঙ্খলাহীনতার বিরুদ্ধে। পরশুদিন রাত্রে আনুমানিক 12:30 একটার ভিতর বিরাট একটা আকার মানে শব্দ, পুরো বিল্ডিং কাইপে উঠছে। পরে দেখি আমার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে বাউন্ডারি ওয়ালের মধ্যে। তো ওয়ালের মধ্যে বোমা নিক্ষেপ করার পরে ওয়ালটা তো ভেঙে গেছে, এদিকে ভাড়া দিচ্ছে, এদিকে ভাড়া দিচ্ছে। পরে কারেন্টের তার বইতে নিচে পড়ে গেছে। একটা ঘরের মধ্যে কারেন্টের লগলো গেছে, একটা আতঙ্কের পরিচয়। আমার মেয়ে বিন্তু ডরাইয়া, মানে কেমন একটা পরিবেশ, এটা আমি এখন কেমনে খুব মেয়েটা বুঝতে পারতাম না। পরে আমি খুব ঘুরে উড়ি বাইতে, আমার মিসেসে ঘরতে বাইরে দিছে না, আমার বাইরেও না, কারেন্টও গেছে, তুমি ঘরতে বাইরেও না। পরে সকালবেলা এই অবস্থা। আজকে আমরা পত্রিকায় দেখলাম যে বরজলার একটা ঘটনা নিয়ে অনুনগর পঞ্চায়েতে জনৈক তপনশীলের বাড়ির সামনে নাকি বোমা নিক্ষেপ হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিপিএম এর যে বিধায়ক, তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন। পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল প্রেসিডেন্ট রাজীব শাহ এবং আমি ওখানে যাই, তপনশীলের সাথে কথাবার্তা বলি। আমি দেখলাম যে তপনশীলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, উনি কাউকে কোনো সন্দেহ করেন না। আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল, সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ, এইটা ফেটেছে, ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরো সরে গেছে। কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটায় যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা, এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী। তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী, তারপর আবার সিপিএম এর কর্মী, আইন শৃঙ্খলার অবনতি, এই যেতে অনেক কথা উনি বলেছেন। আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আইন শৃঙ্খলা আছে, রাজ্যে আইন শৃঙ্খলাও আছে, এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে। আমাদের সাথে উনি কথা বলেননি, যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয়, কিন্তু উনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা, আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে, সেটা আমাদের কাছে পছন্দ হয়নি। তো আমি বলবো
উনাকে এইভাবে বিভ্রান্তি না করা। সিপিএম কর্মী শুনেছি, আমরা ওনার সম্পর্কে আলোচনা করেছি, যারা করেছে তারা দুষ্কৃতকারী। দুষ্কৃতকারী যদিও তাদের নিজস্ব কোনো জাত নাই, ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না। তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয়। এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা, কারণ সিপিএম কি করে, ওরা হামলা মামলা ঝামেলা আর পরনিন্দা পরচর্চা এবং যে অপপ্রচার, এইটা এখন বর্তমানে হাতিয়ার। ওদের তো আর কোনো সংগঠন নেই। তো আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন, তাহলে এলাকার আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে, সেটা আরো স্থায়ীভাবে বজায় থাকবে। তো এই বার্তাটা আমরা দিতে চাই। এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে, কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির গন্ধ আছে সেটা আমরা বুঝতে পারছি। এইটুকু বলার জন্য, এবং আমাদের যে নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে 45 বছরের নিচে, পায়ের নিচে মাটি নাই, ওদের কোথায় সংগঠন আছে? 10-12 জন লোক দেখেছে। তারপরে আমরা যখন গেছি এখানটার খবর পেয়ে প্রায় 60-70 জন ছেলেকে নিয়ে গেছি। প্রথমে আমাদের প্রধান উপপ্রধান আমাদের এখানকার আরো 20-25 জন এখানে গেছে। ওনার তার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। ওর মেয়ে পড়াশোনা করছিল, একটু ভয় পেয়েছে, আওয়াজ শুনেছে সবাই। তো এইগুলোকে একদম সাংঘাতিক একটা সিপিএম কর্মীর উপর হামলা, তার মানে কি বোঝায়? আমরা রাজনীতি করি, এই কথার মধ্যে কি বোঝায় যে সিপিএম কর্মীর উপর হামলা? তো এইগুলো আমাদের বলার উদ্দেশ্যে, এইভাবে সবকিছুকে রাজনীতিকরণ ঠিক না। আর আমরা রাজনীতিকরণে বিশ্বাস করি না। আমরা মানি এবং জানি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এইটাই আমাদের রাজনীতি। এইভাবে আমরা চলার চেষ্টা করি। এখানে শান্তিপ্রিয় জিনিসটা নষ্ট করার উদ্দেশ্য তো বটেই। নাহলে অন্য যে অনেক ঘটনা ঘটে, উনি কি সব জায়গায় উনারা যান? খালি সিপিএম কর্মী থেকে উনি গেছেন, আমরা সিপিএম কংগ্রেস কর্মী থেকে যাই না। ও সিপিএম কর্মী আমাদের হাতে খবর আছে, কিন্তু প্রায় শখানেক লোক ওর বাড়িতে গেছে, প্রধান উপপ্রধান তারা তাদেরকে ইস্যুর করেছে। আমরা চেষ্টা করছি, থানাতে ওসির সাথে কথাবার্তা বলেছি, ওসি আমাকে বলেছে যে এটা একটা পটকা জাতীয় কিছু হবে, এইটুকু হয়েছে। ওদের সিরিয়াসলি পুলিশও নেন, আর এখানে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো ঘটিয়েছে, চোখে তো কেউ দেখে না, অর্থাৎ নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির নাম বলার সুযোগ নেই। কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে, তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা, তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে, এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, এতে পরিষ্কার হয়ে যায় এই ঘটনার পেছনে মূল কারণটা কি। এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে, তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী, কমরেড তপন শীল। বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আরো অন্যান্যদের সাথে। গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে, এবং এখানকার কমরেড তপন শীল এবং আরো এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক, তাদের এই অকুতোভয় যে কথা শক্তি, তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম। কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি, তাদের একটা প্রতিহিংসা কমরেড তপনশীলের উপর, এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করতে তাদের উপরে। এর আগেও ঘটনা হয়েছে 2023 নির্বাচনের পরে, পঞ্চায়েতের সময়তেও, এবং এই ঘটনাও সাম্প্রতিককালে কোন রাজনৈতিক এরকম মানে কি বলে এই এলাকাতে সেরকম তৎপরতা নেই, কেন এখানে ঘটনাগুলি হবে? আমি সেই জন্য বলছি একটা সার্কামস্টান্সিয়াল তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে তার প্রমাণ দেয়। এবং যেটা বললাম, ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আসাটা কোনো অন্যায় না। এবং এসে যদি সত্যি সত্যি এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকম ভাবে ইতিবাচক গঠনমূলক ভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাব। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো।
কমরেড তপনশীলও বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় এখানে আক্রমণ হবে, এবং কোন রাজনৈতিক দলের নামও করেননি উনি। উনি দুষ্কৃতিকারী বলেছেন, কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো কারো হাতে গা লাগলো, এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই, আমরা 28-এ আসছি। আরে তোমরা তো 23-এই তো আছো, তোমরা এখন নেই। অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে বেরিয়ে যাচ্ছে এরা ক্ষমতায় নেই, আমরা তো 28-এ আসছি। আরে তোমরা তো এখনো আছো, আমরা মনে করিয়ে দিচ্ছি। অত অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, আতঙ্ক ধরে যাচ্ছে। তারই এই আক্রমণের পেছন ঘটনাগুলি তাই। এই জন্যই বলছি যে আমরা, অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি, কোনো নাম বলার সুযোগ সেখানে নেই, কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি এর পেছনে কারা এই ঘণ্টাগুলি নাড়া। বলছিলাম কার কথা ধরবো আমরা, বোমা না পটকা? আসলে বোমা না পটকা এটা তো আমরা সাধারণ নাগরিক। কখন আমরা পিস্তল, খেলনার পিস্তল দেখি, অরিজিনাল পিস্তল দেখি, AK-47 দেখি, 303 দেখি, SLR দেখি, দেখতে দেখতে অভ্যস্ত। তো আজকে আপনারাই সবকিছু বলে দিয়েছেন। রবি লিটন ক্ষমতায় থাকলে এটা যদি পিস্তল হয়, আমরা একটা প্রবাদ আছে, আমরা যদি কোনো কিছু চাই আর কি, তখন চাওয়াটা থাকে কামান, আমরা যদি একটা পিস্তল পাই। অনেকটা এরকম। আর ডাক্তার দিলীপ বাবুর কথা তো বলে লাভ নেই, হেরে তো ভূত হয়ে গেলেন। উনি গিয়ে ওই দায়িত্বটা, ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বটা নিলেন, এটা পটকা বলে দিলেন। সবটাই আপনারাও বলে দিয়েছেন। তো উনি, আমি জানি না বা ত্রিপুরাবাসী জানে না উনি আবার কবে ক্রাইম ব্রাঞ্চে বা বোম স্কোয়াড, ড্রাগ স্কোয়াড ওইসব দপ্তরে গিয়ে ওনাকে পাঠানো হয়েছে দায়িত্ব দিয়ে। এটা মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে। তো যাক, যেটা ওই লিটন আর এখানে আজকে কিশিল, তপনশীল, ওনার বাড়িতে পটকা বেটেছে। আর এই উৎসাহবাজার তো ক্লাবটাই বন্ধ হয়ে গেল, ভারতরত্ন। ওটাতে ছিল তখন কি SLR, LMG এরকম ছিল, এক যা বলবে তাই। তারপর কত কিছু মার্ডার টাডার হলো, প্রেসিডেন্ট হলো, সেক্রেটারি হলো, আমরা দেখছি, শুনছি। তো সত্যি ঘটনা কি? আজকে কার কথা শুনবো? প্রশাসন কোথায়? এত কোমর ভেঙে গেছে, মেরুদণ্ড নেই প্রশাসনে, ওরা বলতে পারে না। আর এই বোম স্কোয়াড কেন, দপ্তরটা কেন? আম জনতার পয়সা দিয়ে তারা বেতন নেয়। প্রতি মাস পুরালে, আজকে মাসের 5 তারিখ 6 তারিখ বেতনটা ঢুকে গেছে। তাহলে কেন এখন পর্যন্ত এটার কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি? কি রঞ্জন জানি আছে আমাদের আইজি, উনিও তো কোনো কমেন্ট করছেন না, মুখ্যমন্ত্রীও কোনো করছেন না। হেরে ভূত বেটা দিয়ে এখানে বলে আসলেন এটা পটকা। হ্যাঁ ঠিক আছে, ওরা বলতেই পারে, রাজনীতির লোক। যেটা বলেছিল মুখ্যমন্ত্রী মানিক সরকার, রবি লিটন অ্যাক্সিডেন্ট, তো দুর্ঘটনা তো হতেই পারে। আমরা দেখছি জনতা, আম জনতা। কিন্তু দুঃখ হয় সবচেয়ে বেশি যখন সরকারি কর্মচারী আমাদের ট্যাক্সের, মানিক সরকার বলতেন আমাদের ট্যাক্স
কি জানি একটা উচ্চারণটা অন্যরকম ছিল। তো উনিও তো করে গিয়েছেন রবি লিটন। তো আমরা দেখতে থাকি, কি বলবো বলুন, আমরা আছি ওই পাকা পোতার ঘষাঘষি, মরিচের জান শেষ। মানে আমজনতা মরো, দরকার নেই। আমজনতা তুমি যেখানে খুশি যাও, ভোটের সময় ঘরের দরজায় আসবে, আর ভোট কেন্দ্রে যখন যাবে তখন বলবে আপনার ভোট হয়ে গেছে, যান যান। এই আমাদের কালচার তৈরি হয়েছে। এইভাবে বেশি দিন চলতে পারে না গণতন্ত্র। একদিন যখন সিপিএম 35 বছর, 10 বছর, 5 বছর বাদ দিলে আবার 25 বছর ক্ষমতায় ছিল, ওদের সংসারটাও ফটাফট খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার ওই ফাঁকে ভুলে গেছি, রতন বাবু রামনগরে দাঁড়াতেন, ওনার সংবাদ যে ছিল এলাকাতে দাম দেয় না তাদেরকে, এলাকাতে তাদেরকে কোনো কেউ চিনে না বলতে চিনে সবাই, কিন্তু আসা যায় কারো কেউ ডাক দেয় না, বলে কাকু কেমন আছেন, দাদা কেমন আছেন, এরকম অবস্থা চলছে। তো যাক, যেটাই হোক, আমরা আমজনতা ভুক্তভোগী দেখেই কতক্ষণ থাকতে পারি, এটুকুই বললাম। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। এই ঘণ্টাগুলি নাড়াচ্ছে, এটা না বোঝার আর কোনো কারণ নেই। আমি তার সাথে বলবো যে আরক্ষা প্রশাসনের ভূমিকা, আমি শুনেছি ঘটনার প্রায় রাত 12টায় ঘটনা, পরদিন সকাল 9টায় এসেছেন। কত ঘন্টা পরে? তাহলে প্রায় 9 ঘন্টা পরে। এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য, কিন্তু নিলেনই না। উল্টো বলছেন, এখানে প্রাক্তন বিধায়ক নাকি বলছেন যে থানা থেকে খবর আমি এখানে আসছি। থানায় কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন? থানা কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন? দেননি তো। আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে, একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে, এবং তার কারণেই আজকে এই অপরাধ, তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে। এগুলি বন্ধ হওয়া দরকার। এবং আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে এই কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না, মসজিদও বাঁচে না, গির্জাও বাঁচবে না। যেভাবে আগুন জ্বালাতে চাইছি তারা, এতে শুধু বিরোধী দলের ঘর পুড়বে না, তাদের ঘর আরো বেশি পুড়বে। যে কারো ঘর না পুরুক, আমরা এটাই চাই। বলছি, ওনার বক্তব্য তো শুনে মনে হয় আমি ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাই না। তার বাড়ি এখান থেকে অনেক দূরে। তিনি পরদিন 10-12 ঘন্টা পরে এখানে আসলেন। তিনি একজন ডাক্তার হতে পারেন, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না, কিন্তু বলে দিলেন বাজি ফুটেছে। তো বাজি একটা পরিবারের রাত 12টায় বাজি ফুটবে কেন? আর এমন কি বাজি আছে বাজারে যে বাজিতে দেওয়াল ফেটে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায়? তার ব্যাখ্যা দিক না কেন। তিনি ডাক্তার, অবশ্যই এসব পরে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না। তো এতে নিজেদের পরিচয় দিচ্ছেন তিনি। এই হলো ওনার ডাক্তারি বা ওনার বিদ্যার দৌড়, আমি বলতে বাধ্য হলাম। এটা ওনার বাড়ির যে বাউন্ডারি ওয়াল প্রায় ভেঙে যায়। এই সময়ের মধ্যে বিশেষ করে এলাকার মধ্যে যে শান্তির পরিবেশ, সেটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মাফিয়া দুষ্কৃতিকারী রাত্রিবেলা আপনারা শুনলেন বিভিন্ন জনের বক্তব্য, আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। অবশ্যই আপনারা বিষয়গুলো মূল্যায়ন করবেন। বাম আমলে যখন
কোন একটি ঘটনা ঘটার পর আগাম বক্তব্য দেওয়ার লোকজন ছিল শাসকের, বর্তমানেও আছে। আপনি সচেতন হতে হবে। আপনার জন্যই আপনি নতুন কিছু জানতে গেলে, নতুন কিছু শিখতে গেলে এবং অবশ্যই আপনাকে আরো বেশি আপডেটস থাকতে গেলে দরকার রয়েছে অনেক কিছু। তার মধ্যে এই কথাগুলো খুব দরকার। রাজনৈতিক দলের আলাপ, নেতাদের আলাপ যতটা না তাদের নিজের পক্ষে থাকে ততটা মানুষের জন্য থাকে না, সেটা বরাবরই নেতারা প্রমাণ করেন তাদের কথায়। আমরা শুধু কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করলাম, কয়েকটি প্রশ্ন সেখানে রাখলাম। আপনারা অনেকে আমাদের সঙ্গে কথা বলেছেন, অনেকে কথা বলার জন্য চেষ্টা করেছেন। শুধু কয়েকটি বিষয় বোধ হয় প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার। কোনো ঘটনা ঘটার পর তদন্তের আগে যদি কেউ বলে দেন, মনে রাখবেন তার দুর্বলতা আছে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।